সাবটেল আর্টের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সাবটেল আর্টের বিগত পর্বতে দেখেছি যে কিভাবে পিপিআর 2025-এর আলোকে দরপত্র মূল্যায়ন করা হয়ে থাকে, যেখানে আমরা এসএলটি ক্যালকুলেশন শিখেছিলাম। এরপরে আমরা একটি অটোমেটেড এক্সেল শিটের মাধ্যমে কিভাবে আসলে এই টোটাল প্রক্রিয়াটা কাজ করে এবং কিভাবে অটোমেটিক্যালি এসএলটির কমে গেলে তাকে বাদ দেয় সে ঠিকাদারকে, এবং 10% উপরে যদি রেট কোড করে তাহলেও বাদ দেয়। আমরা এই ব্যাপারটা শিখেছি। তারপরে আমরা শিখেছি হচ্ছে যদি একাধিক গ্রহণযোগ্য দরপত্রের সমান দর প্রদান করে, তার মানে যদি এসএলটির উপরে সর্বনিম্ন দর একাধিক ঠিকাদারের সমান হয়, তাহলে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াটা কেমন হবে আমরা সেই ব্যাপারটাও শিখেছি। তো আজকের পর্বে আমরা শিখব যে একটি মাত্র গ্রহণযোগ্য দরপত্রের ক্ষেত্রে মূল্যায়ন প্রক্রিয়াটা কেমন হবে। প্রায় অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে একটি টেন্ডারে যদি শুধুমাত্র একজন ঠিকাদারই অংশগ্রহণ করে তাহলে তাকে কাজ দেওয়া হবে কিনা। এমন অনেকের মধ্যে অনেক রকমই প্রশ্ন থাকে। তো পিপিআর 2025-এর আলোকে আমরা আজকে সে সকল প্রশ্নের উত্তর জানব। প্রথমেই আসি যে অনেকেই প্রশ্ন করেন যে একটি মাত্র টেন্ডার যদি টেন্ডার যদি সাবমিশন হয় তাহলে তাকে রেসপন্সিভ করে কাজ দেওয়া যাবে কিনা। তো এটার উত্তর আছে হচ্ছে পিপিআর 2025-এর বিধি 118 উপবিধি 16, যেখানে বলা হয়েছে কোনো ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম কতটি গ্রহণযোগ্য দরপত্র আবশ্যক হইবে সে সম্পর্কে কোনো বাধ্যবাধকতা থাকিবে না। অর্থাৎ যে কোনো টেন্ডারে যদি একটি টেন্ডারও সাবমিশন হয়ে থাকে তাহলেও সেটি মূল্যায়ন প্রক্রিয়ায় আসবে। অর্থাৎ বিধি 110 অনুসারে প্রদত্ত বিজ্ঞাপনের যথাযথ প্রচার নিশ্চিত করা সাপেক্ষে একটিমাত্র দরপত্র প্রাপ্ত হইলে এবং বিশদ মূল্যায়নে উহা গ্রহণযোগ্য বিবেচিত হইলে উহার মূল্যায়িত দর দাপ্তরিক প্রাক্কলিত মূল্য বা বাজার মূল্যের সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট হইতে অনুমোদন গ্রহণপূর্বক চুক্তি সম্পাদন করা যাইবে। অর্থাৎ এটাকে যদি একটু সহজ ভাষায় বলি, যে কোনো টেন্ডারে যদি একজন ঠিকাদারও অংশগ্রহণ করেন এবং সেই ঠিকাদার যদি রেট কোড সঙ্গতিপূর্ণ থাকে এবং ওই ঠিকাদারের যদি টেকনিক্যাল মূল্যায়নে উনি কোয়ালিফাই করেন তাহলে ওই ঠিকাদারই কাজ পেতে পারেন। তো এখন এই বিষয়টাকে আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে দেখি, তাহলে আমরা পিপিআর এর বিধি 118 এর উপবিধি 29টা একটু দেখি, যে সেখানে বলা হয়েছে যে একাধিক দরপত্র মূল্যায়নের পর যদি দরপত্র মূল্যায়ন কমিটির নিকট প্রতীয়মান হয় যে কেবল একটি গ্রহণযোগ্য দরপত্র হইয়াছে এবং উক্ত দরপত্রের মূল্যায়িত দর দাপ্তরিক প্রাক্কলিত মূল্য বা বাজার মূল্যের সহিত সঙ্গতিপূর্ণ, তাহা হইলে উক্ত কমিটি বিধি 48 অনুসারে উক্ত দরপত্রদাতার সহিত চুক্তি সম্পাদনের সুপারিশ করিয়া অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট মূল্যায়ন প্রতিবেদন পেশ করিবেন। অর্থাৎ উপবিধি 29-এ বলা হচ্ছে যদি 3 জন 4 জন বা একাধিক ঠিকাদার অংশগ্রহণ করেন এবং সবাই যদি নন রেসপন্সিভ হয় শুধু একজন বাদে, অর্থাৎ একজন ঠিকাদারই যদি রেসপন্সিভ হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে ওই ঠিকাদারের নামেও নো ইস্যু করা যাবে। বিধি 48-এ বলা হয়েছে যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াটা, অর্থাৎ বিধি 48-এ বলা হয়েছে দরপত্র অনুমোদন প্রক্রিয়া, অর্থাৎ কে কখন অনুমোদন করবেন, কোন ওয়ার্কফ্লোতে অনুমোদন হবে, এই ব্যাপারটা। এই জন্য বলা হয়েছে বিধি 48 অনুসারে চুক্তি সম্পাদনে সুপারিশ করিয়া অনুমোদন কর্তৃপক্ষের নিকট মূল্যায়ন প্রতিবেদন পেশ করিবে। তার মানে এই বিধি উপবিধি 29 থেকে আমরা জানলাম যে যদি একাধিক ঠিকাদার অংশগ্রহণ করেন এবং যদি একজন ঠিকাদার রেসপন্সিভ হন, বাকি সবাই যদি নন রেসপন্সিভ হন, তাহলেও তিনার সাথে চুক্তি সম্পাদন করা যেতে পারে। এই বিষয়টাকে আমরা এবার তফসিল 18-তে খুব ভালোভাবে জানতে পারবো, যেখানে বলা হয়েছে যে একটিমাত্র গ্রহণযোগ্য দরপত্রের ক্ষেত্রে উপরের ফর্মুলা, অর্থাৎ উপরের ফর্মুলা বলতে আমরা তফসিল 18-তে শিখে আসছি যে এসএলটি ক্যালকুলেশনের ফর্মুলা, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ, তারপর হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে এসএলটি। তো এসএলটি ফর্মুলা একজন ঠিকাদারের জন্য প্রযোজ্য হবে না। তো এইটাই বলা হয়েছে যে একটিমাত্র গ্রহণযোগ্য দরপত্রের ক্ষেত্রে উপরের ফর্মুলা ব্যবহার না করিয়া সরাসরি প্রাপ্ত সর্বনিম্ন মূল্যায়িত দর দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের সহিত তুলনা করিতে হইবে। যদি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য হইতে গ্রহণযোগ্য দরপত্রের মূল্যায়িত দরের ব্যবধান 20% শতকরা 20 ভাগের ঊর্ধ্বে হয়, তাহা হইলে সেই দরপত্র অগ্রহণযোগ্য হইবে।
অর্থাৎ যদি শুধুমাত্র একজন ঠিকাদারই অংশগ্রহণ করেন এবং তিনি যদি প্রাথমিক মূল্যায়ন এবং টেকনিক্যাল মূল্যায়নে কোয়ালিফাই করেন, অর্থাৎ তিনার যদি যাবতীয় সিমিলার ওয়ার্ক, টেন্ডার ক্যাপাসিটি সকল শর্ত যদি পূরণ করেন, সেই ক্ষেত্রে উনি যদি রেট কোডটা 20 ভাগের ঊর্ধ্বে করে ফেলেন, সাপোজ আমার চুক্তি মূল্য যদি 1 কোটি টাকা হয়, উনি যদি 1 কোটি 20 লাখ টাকার উপরে দর দাখিল করেন, তাহলে তিনাকে নন রেসপন্সিভ করে দেওয়া হবে। আবার এটারই দ্বিতীয় শর্তে বলা হচ্ছে যে দাপ্তরিক প্রাক্কলিত মূল্য হইতে গ্রহণযোগ্য দরপত্রের মূল্যায়িত দরের ব্যবধান শতকরা 20 ভাগ বা ইহার কম হইলে উক্ত দরপত্রদাতাকে চুক্তি সম্পাদনের নোটিশ প্রদানের জন্য সুপারিশ করা যাবে। অর্থাৎ যদি ওই ঠিকাদারের একজন মাত্র ঠিকাদারের দাখিলকৃত দর যদি দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অর্থাৎ অফিসিয়াল কস্ট এস্টিমেটের শতকরা 20 ভাগ বা তার কম হয়, অর্থাৎ যদি তার থেকে লেস হয়, এনি লেস পরে, এবং ওনার যদি যাবতীয় ডকুমেন্ট যথাযথ থাকে, কোয়ালিফিকেশন ফুলফিল করেন, তাহলে ওনাকেও নোয়া প্রদান করা যাবে। এখন বিষয় হচ্ছে যে কেউ যদি 20%-এর উপরে লেস না করে একজন ঠিকাদারই অংশগ্রহণ করলো, কিন্তু যদি সে 19% রেট কোড করে অ্যাভাব, বা কেউ যদি 10% রেট কোড করে এভাবে, তার মানে 1 কোটি টাকার অফিসিয়াল কস্ট এস্টিমেটের কাজের কেউ যদি 1 কোটি 15 লক্ষ টাকা রেট কোড করে, তো তাহলেও তো সেখানে বাদ যাবে না। কিন্তু এখন প্রশ্ন হলো তিনি নোয়া পাবেন কিনা বা কাজ পাবেন কিনা। তো এই প্রশ্নের উত্তর আমরা আমাদের সাবটেল আর্টের আগামী পর্বে শিখব ইনশাল্লাহ। আজকের পর্ব থেকে আমরা বুঝলাম যে একটি মাত্র যদি আমাদের ঠিকাদার অংশগ্রহণ করেন এবং তিনি যদি রেসপন্সিভ হন এবং তিনি যদি +-20% অর্থাৎ 20%-এর উপরে রেট কোড না করে যদি লেসে রেট কোড করেন, তাহলে ওই ঠিকাদারের নামে নোয়া ইস্যু করা যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।